মাউন্ট মঙ্গানুয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টাইগার বোলারদের দাপট। প্রথম দিন শেষে কিউই একাদশের সংগ্রহ 5 উইকেটে 71 রান। আবারও হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি, এবার করোনায় আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট। ওমিক্রন কিনা জানতে হচ্ছে টেস্ট, শারীরিক অবস্থায় স্থিতিশীল। শেষ মুহূর্তে ঢাকা ফ্র্যাঞ্চাইজি বাতিল করলেও ইমেজ সংকটে পড়বে না বিপিএল, দাবি গভর্নিং কাউন্সিলের। বোর্ড সরাসরি যুক্ত থাকলেও হবে না স্বার্থের সংঘাত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। আবারও হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি, এবার করোনায় আক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। স্থানীয় সময় মঙ্গলবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। সোমবার ফের হাসপাতালে নেওয়া হলো সৌরভ গাঙ্গুলিকে। আগের দিন হালকা জ্বর এলে চিকিৎসকদের পরামর্শে করোনার পরীক্ষা করা হয় তার। প্রাথমিক রিপোর্টে পজিটিভ এলে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে সৌরভের দ্বিতীয়বার কোভিড টেস্ট করানো হলে তাতেও ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। সৌরভের ওমিক্রন পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সৌরভের করোনা শনাক্তের পর তার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হয়। সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা ও কন্যা সানা ভালো রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তাদের দুজনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গেল বছর জুলাইয়ে সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় তার পরিবারের সবাইকে থাকতে হয়েছিল হোম কোয়ারেন্টাইনে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার চিকিৎসার বিস্তারিত খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। মাকসুম, আপনাকে ধন্যবাদ। মাকসুম, আমি আপনার মাধ্যমে সৌরভ ভক্তদেরকে বলতে চাই যে দাদা মহারাজ বিসিসিআই সভাপতি ভালো আছেন। তার কোনো খারাপ উপসর্গ নেই, যেমনটি করোনার সময় দেখা যায় তীব্র শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ। এখনো পর্যন্ত তার সেরকম কোনো উপসর্গ নেই, উনি একদম আইসোলেশনে রয়েছেন। আপনি জানেন যে কোভিড ব্যবস্থাপনা চিকিৎসা যেরকমটি হয় সেরকমটি ছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় একজন ভিভিআইপি রোগী, এবং সে কারণেই তাকে একটি আলাদা ভবনে রাখা হয়েছে এবং সেখানে খুব কম সংখ্যক চিকিৎসক এবং নার্স সেই প্রিমিসেসে প্রবেশের অধিকার সংরক্ষণ করছেন। আপনি জানেন যে চলতি বছরে 2021 সালের শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদরোগ ধরা পড়েছিল এবং বছরের প্রথম দিনই কিন্তু তিনি এই যে হাসপাতালে তিনি কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, সেখানেই তার কিন্তু বছরের প্রথম দিন থাকতে হয়েছে। এরপরও তাকে আরেকবার আসতে হয়েছিল চিকিৎসা পরবর্তী যে শারীরিক বেশ কিছু উপসর্গ নিয়ে দেখা দেওয়ার কিন্তু এই হাসপাতালে আসতে হয়েছিল এবং তিনি গিয়েছিলেন অ্যাপোলো হাসপাতালেও। অর্থাৎ চলতি বছরে যে তার শারীরিক অবস্থা খুব শুরুতেই যে তার যে ধাক্কা খেয়েছেন, সেটি কিন্তু বছরের শেষেও একই রকম ভাবে দেখা গিয়েছে, তাকে কিন্তু সেই হাসপাতালে ভর্তি হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি, তিনি বিভিন্ন দেশ বিদেশে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন এবং বেশ কয়েকটি টেলিভিশনে তার বিভিন্ন এপিসোড তিনি করেন। সেক্ষেত্রে তাকে কিন্তু কলকাতার বাইরে হামেশাই যেতে হয় এবং দেশের বাইরেও যেতে হয়। গত এক বছরে তিনি এখনো পর্যন্ত যে আরটিপিসিআর টেস্ট করেছেন 100 বার এবং 100 বারই কিন্তু নেগেটিভ এসেছিল এবং কখনোই তার জ্বর বা অন্যান্য উপসর্গ ছিল না। ফলত দাদাকে দেখা গিয়েছে আত্মবিশ্বাসী, তার 2টো ডোজ নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে গতকাল যখন তার কোভিড উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং যখন তার আরটিপিসিআর টেস্ট করা হয়, দেখা যায় যে পজিটিভ, তখন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সত্যি বিস্মিত হয়েছেন যে 100 বারের ওপর তার আরটিপিসিআর টেস্ট করা হয়েছে এবং প্রত্যেকবারই নেগেটিভ হয়েছে। এবার কিন্তু তার পজিটিভ হয়েছে, যে তার কিন্তু কোনো উপসর্গ ছিল না, শ্বাসকষ্ট ছিল না, তার শরীরের অন্য কোনো খারাপ উপসর্গ ছিল না। তো সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও তার পরিবারের অন্য 2 সদস্য ডোনা গাঙ্গুলি এবং তার মেয়ে সানা গাঙ্গুলির
কোভিড টেস্ট করা হয়েছে এবং সেখানে নেগেটিভ এসেছে। তো এখন সেটি দেখার বিষয় যে তার অমিক্রন পরীক্ষা করার জন্য নদিয়াতে পাঠানো হয়েছে ল্যাবে। সেটি আসতে সময় লাগবে এবং সন্ধ্যার পরও হতে পারে এবং সেটি কিন্তু চিকিৎসকরা সেই দিকেই তাকিয়ে রয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় অমিক্রন মুক্ত কিনা। তো সেই অমিক্রন মুক্ত হলে তাকে কিন্তু বাড়িতে তার যে বেহালার বাড়ি সেই বাড়িতেও কিন্তু আইসোলেশনে রাখা হতে পারে, এমনটি কিন্তু হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে আমাদের নিশ্চিত করেছে। তো এই ছিল মাকসুম আমার কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা আমার কাছে থাকা সবশেষ তথ্য। মাকসুম। করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। আমরা বাংলাদেশ দলের খবরে যাব। টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ 5 উইকেটে 71 রান। মাউন্ট মঙ্গানুইয়ের পেস সহায়ক উইকেটে দারুণ ছন্দে ছিলেন টাইগার পেসাররা। দলীয় মাত্র 8 রানেই কিউইদের 3 উইকেট তুলে নেন রাহি তাসকিনরা। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে স্বাগতিকরা, তবে খুব বেশি দূর এগোতে পারেনি। জ্যাক বয়েল 20 ও রেনউইক করেন 18 রান। বৃষ্টিবিঘ্নিত দিনে 71 রান তুলতেই 5 উইকেট হারায় ব্ল্যাক ক্যাপরা। রাহি 3টি ও তাসকিন নেন 2টি উইকেট। দ্বিতীয় দিনে প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবেন ব্যাটাররাও। সিরিজ শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বর্ধিত কোয়ারেন্টাইনের কারণে এক ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগারদের। বুধবার 2 দিনের এই ম্যাচ শেষ হলে 1 জানুয়ারি প্রথম টেস্টে এই মাউন্ট মঙ্গানুইয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মুমিনুলরা। বিপিএল প্রসঙ্গ। বিপিএল অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে বড় চমক দেখিয়েছে ঢাকা। বিসিবির তত্ত্বাবধানে থাকা দলটি একসঙ্গে নিয়েছে মাশরাফি, তামিম আর মাহমুদুল্লাহকে। শক্তিশালী স্কোয়াড গড়েছে সাকিবের ফরচুন বরিশালও। ড্রাফট থেকে তারা ভিড়িয়েছে সোহান, শান্ত, মেহেদি রানা, তাইজুলদের। মোস্তাফিজের কুমিল্লায় ইমরুল, লিটন, ইমন, সুমন ছাড়াও বিদেশি কোটায় নারাইন, মঈন আলী, কুশল মেন্ডিস। রূপসাপাড়ের খুলনায় মুশফিক ছাড়াও আছেন সৌম্য, শেখ মেহেদি। চট্টগ্রাম দলে ভিড়িয়েছে শরীফুল, আফিফ শামীম, মুকিদুল মুগ্ধকে। আর ড্রাফট থেকে সিলেট নিয়েছে মোসাদ্দেক মিঠুন, রবি বোপারাকে। নিরুত্তাপ প্লেয়ার্স ড্রাফটে হঠাৎই উত্তাপ। প্রথম রাউন্ডে যেখানে তামিম, মাশরাফি, সৌম্য, সোহান, সেখানে চোখ তো রাখতেই হয়। কিন্তু সবাইকে অবাক করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নিল জাতীয় দলের ওপেনার লিটন দাসকে। তামিমকে নিল রিয়াদের ঢাকা। প্রথম ডাকে বরিশাল সোহানকে, সিলেটে সৈকত, চট্টগ্রামে শরীফুল, আর খুলনা নিল শেখ মেহেদী হাসানকে। অবিকৃত মাশরাফি। ম্যাচকে কেউ নেয়নি দ্বিতীয় রাউন্ডেও, সেখানে সৌম্যকে পেয়েছে খুলনা। ততক্ষণে রিয়াদের অনুরোধে বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকা ড্রাফট দলে যোগ দিয়েছেন তামিম ইকবাল খান। মাশরাফিকে এরপরই দলে ফেরালো ঢাকা। এরপরে একে একে রাজধানীর দলটি আরও পেল শুভাগত, নাইম শেখ, আরাফাত সানিকে। বিদেশি কোটায় ইসরু উদানা, কাইসের সঙ্গে আফগান রিক্রুট শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান। সব মিলিয়ে ঢাকার দলটা হয়েছে জুৎসই। কীর্তনখোলাপাড়ের বরিশাল আগেই সাকিব, মুজিব, গেইলকে দরে ভিড়িয়ে দিয়েছিল চমক। ড্রাফট থেকে তারা নিল নাজমুল হোসেন শান্ত, মেহেদি রানা, তৌহিদ হৃদয়, নাইম, তাইজুল, আলজারি জোসেফের মতো টি-20-র তারকাদের। সব মিলিয়ে এবারের আসরে বরিশালের ম্যাচে চোখ আপনাকে রাখতেই হবে। সেই তুলনায় কিছুটা ম্লান সিলেট সানরাইজার্স। তাসকিনের দলে মিথুন, নাজমুল অপু, বিজয়, মিজানুর রহমানরা বড় তারকা। বিদেশি কোটায় অ্যাঞ্জেলো পেরেরা, রবি বোপারা। আগে থেকে যেখানে ছিলেন চান্ডিমাল, কেজরিক উইলিয়াম, কলিন ইনগ্রাম, সেই সঙ্গে লেগি জুবাই লিখনকেও দলে ফিরিয়েছে সুরমাপাড়ের সিলেট। শক্তিশালী দল গড়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যকে যারা দিয়েছে প্রাধান্য। জাতীয় দলের শরীফুল, আফিফ, শামীমের সঙ্গে মুকিদুল মুগ্ধ, রেজাউল রাজা, মৃত্যুঞ্জয়, মেহেদি মিরাজ, সাব্বির, আকবররাও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে। কেনার লুইস, হাওয়েল, চ্যাডউইক, ওয়ালটন, রায়াত এমরেট। চট্টলার দলটাও যথেষ্ট ব্যালেন্স। বিপিএল এর সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা এই আসরের অন্যতম শিরোপার দাবিদার। এই দলটার দিকে তাকান। ইমরুল, লিটন, ইমন, জয়, মঈন আলী, ফাফ ডু প্লেসিস, সুনীল নারায়ণ। প্রতিপক্ষের জন্য এক একটা নাম যেন ভীতি জাগানিয়া। রূপসাপাড়ের খুলনা দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে। প্লেয়ার ড্রাফটে তারা নিয়েছেন ইয়াসির আলী আর কামরুল ইসলাম রাব্বিকে। রনি, খালেদরা দেশের ঘরোয়া টুর্নামেন্টের পরীক্ষিত মুখ। সিকান্দার রাজা, সেকুগো প্রসন্নরা এর আগেও মাত করিয়েছেন বিপিএল। সব মিলিয়ে এবার অপেক্ষাটা এক জম্পিশ লড়াইয়ের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ড্রাফটের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নিজ নিজ দল নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
দেশি বিদেশি মিলিয়ে সবাই নিজেদের মন মতো দল গঠন করতে পেরেছেন বলেও জানিয়েছেন তারা। কিছু ক্রিকেটার নিয়ে আক্ষেপ থাকলেও যাদের পেয়েছেন তাদের নিয়েই সন্তোষ ঝরেছে সবার কণ্ঠে। এখন ভালো প্রস্তুতির মাধ্যমে শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত 6 দল। 5 তারকা হোটেলের এক রুমে আবদ্ধ 5 ফ্র্যাঞ্চাইজি মালিক, সঙ্গে ঢাকার পক্ষে বিসিবির 3 কর্মকর্তা আর 2 ক্রিকেটার। ড্রাফট থেকে একে একে সবাই ডেকে নিলেন নিজেদের পছন্দের খেলোয়াড়দের। কারো নিশানা ভেদ হয়েছে বুলস আয়ে, আর কারো আবার কানের পাশ দিয়ে চলে গেছে বুলেটটা। কিন্তু দীর্ঘ 3 ঘন্টা পর যখন ড্রাফট কক্ষ ছাড়লেন সবাই, বিজয়ীর হাসি ছিল প্রত্যেকের মুখে। প্রথমেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের জায়গায় আসেন সিলেট কর্তৃপক্ষ। ক্যারিবিয়ান প্রধান কোচের সঙ্গে বিকেএসপির মন্টু দত্তের উপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে কখনো ভালো না করা দলটা এবার স্বপ্ন দেখছে দুর্দান্ত কিছুর। এবার ওয়ার্ম আপ সেশন হিসেবে ঢুকেছি, ইনশাল্লাহ 5 বছর ইনশাল্লাহ যদি অপরচুনিটি পাই আমরা 5 বছরের জন্য এখানে এসেছি ইনশাল্লাহ, লং টার্মের জন্য। মার্বেল ডিলন হেড কোচ, মন্টু দত্ত অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ জুলিয়ান উড। খুলনা টাইগার্স হেঁটেছে আগের পথেই। ড্রাফট থেকে বড় তারকাদের পেছনে না ছুটে দল গড়েছে ইউটিলিটি ক্রিকেটারদের নিয়ে। মুশফিকুর রহিমের নেতৃত্বে এবারও বিপিএল দাপাবে দলটা। সঙ্গে শিবিরে থাকবেন প্রোটিয়া কোচ। সবকিছু মাথায় রেখে যে টিমটা আমরা প্ল্যান করতেছিলাম, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেই পিকগুলো পেয়েছি। মুশফিক ভাই যেহেতু টিমে আছে, সে তো ক্যাপ্টেন, সে গতবার আমাদের ক্যাপ্টেন ছিল খুলনা টাইগার্সে, গতবার সে ক্যাপ্টেন ছিল, এবার সে ক্যাপ্টেন থাকবে, এখানে কোনো ডাউট নাই। আর কোচ আমাদের ল্যান্স ক্লুজনার, সাউথ আফ্রিকান। ড্রাফট নিয়ে খুব একটা ভাবনা ছিল না ফরচুন বরিশালের। আগেভাগেই সাকিব আল হাসান আর ক্রিস গেইলকে স্কোয়াডে টেনে চমক দেয় দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নেওয়া দলটা। হেভিওয়েট কোচিং প্যানেলের অধীনে যারা এসেছেন তাদের নিয়ে এবার চ্যাম্পিয়ন ফাইট দিতে চান তারা। স্পেশালি আমরা লাস্ট মুহূর্তে ক্রিস গেলকে পেয়েছি, এটা ছিল আমাদের জন্য প্রত্যাশা করেছিলাম না, তারপরেও পেয়ে গেছি। ফাইনালি আমার জন্য ভালো দল হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটা সবার থেকে আলাদা। শিরোপা জয়ের চেয়েও দর্শক সমর্থকদের বিনোদন দিতেই বেশি আগ্রহ তাদের। তাই তো উপভোগের মন্ত্র আওড়ালেন মালিক পক্ষ। এবার আরেকটু বেশি আমরা ইয়াংদেরকে প্রায়োরিটি দিয়েছি। ওভারঅল আমার মনে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতবারের মতো যেরকম মানুষকে একটা এন্টারটেইন করতে পেরেছে, ভালো খেলা দেখাতে পেরেছে, এবারও পারবে। কুমিল্লার অভিজ্ঞতাটা মিশ্র। ড্রাফট নিয়ে যে পরিকল্পনা করেছিল থিঙ্ক ট্যাঙ্করা, তার শতভাগ পূরণ হয়নি টেবিলের ডাকে। তবে ড্রাফটের বাইরে থেকে দলে টানা ক্রিকেটাররা আশাবাদী করছে ঘরোয়া লিগের সেরা কোচকে। আমাদের মাঝে যেটা হিসাব ছিল, ক্যালকুলেশন ছিল, আই থিঙ্ক আমরা অলমোস্ট 80% সেটা ফুলফিল করতে পেরেছি। আমাদের বোলিং লাইনটা খুব স্ট্রং সব দিক দিয়ে বিবেচনা করলে, এবং সেই সাথে যদি ফরেন প্লেয়াররা যদি আসে, এবং তারা অনেক অভিজ্ঞ প্লেয়ার। তবে পুরো সময় জুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা ফ্র্যাঞ্চাইজি। রিয়াদ তামিমের অন্তর্ভুক্তি যা বাড়িয়ে দেয় শতভাগ। আর মাশরাফিকে কল করে পুরো লাইমলাইটটাই এখন নিজেদের দিকে টেনে নিয়েছেন তারা। আমাদের ড্রাফটে যেভাবে গিয়েছে আমরা উই আর কোয়াইট স্যাটিসফাইড। একটা জিনিস মনে রাখতে হবে যে উই গট লেস দেন 24 আওয়ার্স টু সেট আপ এভরিথিং। যেটা ভালো মনে হয়েছে আমরা সেটাই করেছি, কারণ টেবিলে সুমন ভাই ছিলেন, তামিম পরে আমাদের সাথে জয়েন করলো, সজীব ভাই ছিলেন, শারিন আফিস ছিলেন। তো আই থিঙ্ক আমাদের টিমটা ভালো হয়েছে। এবার অপেক্ষা দলগুলোর জার্সি এবং লোগো উন্মোচনের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ফ্র্যাঞ্চাইজি মালিকদের গাফিলতি এবং নিয়ম কানুন না মানার কারণেই ঢাকার মালিকানা রূপা ও মার্ন গ্রুপের কাছে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এত যাচাই বাছাই এর পরও এই ধরনের ঘটনা ঘটায় টুর্নামেন্টের কোনো ইমেজ সংকট হবে না বলেও দাবি তার। পাশাপাশি ঢাকার মালিকানায় বোর্ড সরাসরি যুক্ত থাকলেও স্বার্থের সংঘাত হবে না বলে প্রতিশ্রুতি এই বোর্ড কর্তার। বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বিপিএল এর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করার কথা শোনা গেলেও এখনই দেশের বাইরে মালিকানা দিতে ইচ্ছুক নয় ক্রিকেট বোর্ড। সাধারণত তাকে গণমাধ্যমে পাওয়া যায় না খুব একটা। বিসিবির বেশ প্রভাবশালী কর্মকর্তা হলেও একমাত্র বিপিএল এলেই মাঝে মাঝে তাকে দেখা যায় ক্যামেরার লেন্সে। এবারও হয়নি ব্যতিক্রম। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হওয়ায় ড্রাফট শেষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবং সর্বোপরি বিপিএল নিয়ে কথা বলতে আসেন এই বোর্ড পরিচালক। কিন্তু এদিন তার জন্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না সম্মেলন কক্ষে। অনেকটা গণমাধ্যমের তোপের মুখে পড়েন মল্লিক। ঢাকার মালিকানা নিয়ে মঞ্চায়িত নাটকের জন্য একের পর এক প্রশ্নবাণ ছুটে যায় তার কাছে। তবে নিজেদের দায় এড়িয়ে অনুপস্থিত 2 গ্রুপের উপরই দোষ চাপানে এই বোর্ড কর্তা। বিপিএল এ যারা ফ্র্যাঞ্চাইজি ওনার হয়ে আসে, সবসময় যে তারা রুলস রেগুলেশন মানতে চায়, সবার মধ্যে কিন্তু এই মানসিকতাটা থাকে না। আমাদের টাইম ফ্রেমের মধ্যে টাকা সাবমিশন হয়নি, এবং আদার্স কিছু কমপ্লেন্স ইস্যু ছিল দেখি কিন্তু আমরা নেইনি। সো এটা তো
একটা দিক থেকে অ্যাপ্রিসিয়েটেবল যে বোর্ড তো শুধু টাকার জন্যই টিম দিয়ে দেয়নি কাউকে। মালিককে বাদ দিয়ে নিজেরাই এখন ঢাকার পুরো দস্তুর কর্ণধার হয়ে গেছেন বোর্ড কর্তারা। যে টুর্নামেন্টের আয়োজক বিসিবি নিজেই, সেখানে 5 দলের বিপক্ষে তাদের নিজেদের একটা দল খেলা নাকি কোনো সমস্যাই নয় তাদের কাছে। স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠলেও কমিটির টিম নিয়ে তারা দিলেন গতানুগতিক এক ব্যাখ্যা। ইটস নট কনফ্লিক্টিং বিকজ এটার জন্য আমরা সেপারেট কোচ গতকালই নিয়োগ দিয়ে দিচ্ছি, ম্যানেজারও নিয়োগ দেওয়া হয়ে গেছে, এবং আমাদের যে মানে গতকাল মানে যে আউটসাইড ড্রাফট লোকাল প্লেয়ার না ওটাও নিয়ে নেওয়া হয়েছিল। সো ইট উইল বি রান বাই সেপারেট, এবং মাঠে যখন টিম খেলে এখানে কার টিম খেলতেছে কোনো ইন্টারফিয়ারেন্সের কোনো ব্যাপার নেই। যারা নিজেরাই নিয়ম মানেন না তারা আবার অন্যকে দিলেন নিয়ম মানার সবক। সদস্য সচিবের কড়া হুঁশিয়ারি, বায়োবাবল থেকে শুরু করে অন্য যে কোনো আইন না মানলে টুর্নামেন্টের মধ্যেই বাতিল হতে পারে ফ্র্যাঞ্চাইজির মালিকানা। বায়োবাবলের ইস্যু মানতে চায় না বা ওনারা যা রুলস রাখে, সো এগুলি কিন্তু খেলা চলাকালীনও কোনো ওনারশিপ বাদ হতে পারে। ইটস নট যে ইটস স্ট্যাটিক, দিয়ে দিয়েছি টুর্নামেন্টের সময়ও কেউ যদি রুলস না মানে সে বাদ যাবে না তা হবে না। এত বছরেও একটা কাঠামো দাঁড়ায়নি বিপিএল এর, অথচ পরে শুরু করেও পিএসএল, এলপিএল, সিপিএল এখন অনেক বেশি পেশাদার। যদিও এটা নিয়ে খুব একটা ভাবনা বিসিবির আছে বলে মনে হয় না। উল্টো দলে দলে বিদেশিরা বিপিএল এর মালিকানায় আসতে চাওয়ার গল্প শোনালেন সদস্য সচিব। দরকার হলে আমরা ছোটো কাঠামোতে বিপিএল করব, বাট আমরা চাবো যে অবশ্যই যে ফ্র্যাঞ্চাইজি ওনারটা হবে সে একটা লোকাল এন্টিটি থাকবে বাংলাদেশের বাইরের। ডাইরেক্ট একদম টোটাল ফরেন পারচেজ আমরা দিব না। এই বছরও আমাদের হাতে 2টা অফার ছিল, স্টিল নাও এখনও বোর্ডে একটা অফার আছে যে ওনারা দুবাই বেসড বাইরের ইনভেস্টর গ্রুপ ওনারা নিতে চায়, ঢাকা টিমটাই নিতে চায়, কিন্তু বোর্ডের পারমিশন নেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। মাঠে আবারও একসঙ্গে মাশরাফি, রিয়াদ, তামিম। বিপিএলে ঢাকার হয়ে একসঙ্গে মাঠ মাতাবেন এই 3 তারকা। বিসিবির তত্ত্বাবধানে গড়া দল ঢাকা প্রথমে ড্রাফটে থাকা তামিমকে কিনে নেয়। এরপর তামিম ও রিয়াদ মিলে আলাপ করে দলে নেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফিকে। পঞ্চপাণ্ডবের 3 পাণ্ডব একই দলে খেলাটা বাড়তি মাত্রা পাচ্ছে এবারের বিপিএলে। মাশরাফি, তামিম, রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের 3 জন। জাতীয় দলের জার্সিতে এক ফ্রেমে এই 3 ক্রিকেটারকে মাঠের খেলায় দেখার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর ভক্তদের তাদেরকে একসাথে দেখার সুযোগ করে দিচ্ছে। এবার ঢাকার হয়ে মাঠ মাতাবেন 3 পাণ্ডব। ড্রাফটের আগের দিন হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। পার্টিসিপেশন ফি সংক্রান্ত জটিলতায় ড্রাফটের আগের দিন রূপা ও মার্ন গ্রুপকে ঢাকার মালিকানা থেকে বাদ দিয়ে দলটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। এতদিন জোর গুঞ্জন ছিল সৌম্যকে সরাসরি সাইন করছে ঢাকা, তবে সকালে বোর্ড থেকে জানানো হয় সরাসরি সাইনিং হিসেবে তারা নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে দর্শকদের জন্য হয়তো ভালোই হয়েছে তাতে, কেননা হুট করে দায়িত্ব পেয়ে চমকে দিয়েছেন মাহমুদুল্লাহ। প্রথম কলেই তামিম ইকবালকে নিয়েছেন তার দলে। 2 সিনিয়র ক্রিকেটার ভোলেননি তাদের সাবেক অধিনায়ককেও। মাশরাফিকেও নিয়ে নেয় ঢাকা। এক দলে খেলা নিয়ে রোমাঞ্চিত 3 তারকাই। রিয়াদ ভাই ফোন করে আমাকে বলল যে তুই একটু তাড়াতাড়ি আয়। তো যদি আমাদের সম্পর্ক এতই খারাপ থাকতো তাহলে তখন আমি আসতাম না। এখানে কোনো প্রশ্নই আসার কথা না। আমাদের T20 ন্যাশনাল টিমের ক্যাপ্টেন রিয়াদ ভাই, এন্ড হি ডেফিনেটলি উইল লিড দ্য টিম। আমাদের কাজ হলো ওনাকে যেভাবে যতটুকু সম্ভব সাপোর্ট করা। আমি, রিয়াদ ভাই, মাশরাফি ভাই এক টিমে খেলবো, বাট এটা আই এম শিওর দর্শকদের জন্য এটা একটা বড় জিনিস হবে। বাট এন্ড অফ দ্য ডে আমরা উই ওয়ান্ট টু ডু ওয়েল ইন দিস টুর্নামেন্ট। এখন মানুষ অনেক কিছুই অনেক সময় ভাবে, বাট আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে আমাদের যে বন্ডিং বা আমাদের রিলেশন সবসময় ভালো ছিল। মাশরাফির সাথে খেলা বা ওনার আন্ডারে খেলা বা এর আগে যখন আমরা বঙ্গবন্ধু T20 কাপটা হলো সেখানেও বেশ আমরা ভালো সময় কাটিয়েছে এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। নানা কারণে বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তামিম। রিয়াদও টেস্ট ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন। বাতাসে জোর গুঞ্জন এই 2 ক্রিকেটারের মাঝে নাকি মত পার্থক্য রয়েছে, কিন্তু সেসবকে দূরে ঠেলে একই দলে খেলতে যাচ্ছেন 2 জন। 2 জন একমত হয়ে নিয়েছেন ম্যাচকে। সব ঠিক থাকলে হয়তো এবারের বিপিএলে রিয়াদের নেতৃত্বে খেলবে মাশরাফি আর তামিম। গেল বছর বঙ্গবন্ধু কাপে জেমকন খুলনার হয়ে মাঠ মাতিয়েছিলেন রিয়াদ, মাশরাফি ও সাকিব। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। এবার রিয়াদ, তামিম, মাশরাফি মিলে ঢাকাকে শিরোপা জেতাতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর, ফেডারেশন কাপে না খেলার খেসারত দিতে হলো বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে। নির্ধারিত দিনে ম্যাচ খেলতে না আসায় ক্লাব দুটিকে 5 লাখ টাকা করে জরিমানা করেছে বাফুফে। একই সঙ্গে সামনের মৌসুমের ফেডারেশন কাপে তারা খেলতে পারবে না বলেও সিদ্ধান্ত দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।
তবে ক্লাবগুলো চাইলে আগামী 7 কার্যদিবসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। ফেডারেশন কাপের আগের দিন হঠাৎই টুর্নামেন্ট বর্জন করে বাফুফেকে চিঠি দেয় বসুন্ধরা কিংস। তারপরও 25 ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়নদের রেখেই সূচি প্রকাশ করে লীগ কমিটি, কিন্তু শেষ পর্যন্ত ওরা মাঠে না আসলে পণ্ড হয় ম্যাচ। একই কাণ্ড ঘটায় উত্তর বারিধারাও। ক্লাব দুটির এমন কার্যক্রমের 2 দিনের মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করল বাফুফে। ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা উভয়কেই 5 লাখ টাকা করে জরিমানা করেছে। একই সঙ্গে সামনের মৌসুমে তারা ফেডারেশন কাপ খেলতে পারবে না বলেও এসেছে সিদ্ধান্ত। পাশাপাশি ক্লাব দুটোর প্রতিপক্ষ দলকে 3-0 গোলে বিজয়ী ঘোষণা করে দেয়া হয়েছে পূর্ণ পয়েন্ট। বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাব তারা ফেডারেশন কাপের পরবর্তী আসরে নেক্সট এডিশনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক উভয় দলকে 5 লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়, যেটা আগামী 30 দিন অর্থাৎ 27 জানুয়ারি 2022 তারিখের মধ্যে বাফুফের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করতে হবে। নির্ধারিত দিনে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ফেড কাপের ম্যাচ বর্জন করায় বাফুফের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। সেই অঙ্কটা কত হবে বৈঠকের মাধ্যমে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। তবে ক্লাব দুটো চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবে এই সব সিদ্ধান্তের বিপক্ষে। 7 দিনের মধ্যে নির্দিষ্ট আপিল ফি জমা দিয়ে তাদেরকে অ্যাপিল করতে হবে অ্যাপিল কমিটির কাছে। অ্যান্ড আমাদের ডিসিপ্লিনারি কমিটি, অ্যাপিল কমিটি, দিজ আর আওয়ার জুডিশিয়াল বডিজ, আওয়ার ইন্ডিপেন্ডেন্ট কমিটিস, সো দে উইল ডিল অ্যাকর্ডিংলি। কিংস ও বারিধারার পাশাপাশি ফেডারেশন কাপের ম্যাচ বর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী 24 ঘন্টার মধ্যে জানাবে ডিসিপ্লিনারি কমিটি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের নাটকীয় এক ম্যাচে টাইব্রেকারে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 4-3 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ। কমলাপুর স্টেডিয়ামে গ্রুপ সি এর ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের 39 মিনিটে মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবেতের গোলে লিড নেয় মোহামেডান। পরের মিনিটে নেদোর গোলে সমতায় ফেরে স্বাধীনতা ক্রীড়া সংঘ। তবে বিরতির পর আর কোনো গোল না হলে ড্র হয় ম্যাচটি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরেই ঘটে বিপত্তি। খেলা শেষে ফুটবলাররা উঠে পড়েন টিম বাসে। ঠিক তখনই 2 দলের ফুটবলারদের আবারও মাঠে ফিরিয়ে আনা হয়, যেখানে বাফুফের পক্ষ থেকে জানানো হয় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাই ব্রেকারে। সেখানে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মোহামেডান। এদিকে হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 8-এ ওঠে স্বাধীনতা ক্রীড়া সংঘ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিল জাতীয় ক্রীড়া পরিষদ। দেরিতে হলেও এই সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফুটবল দলের সদস্যরা। এদিকে দায়িত্ববোধের জায়গা থেকেই স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মানিত করা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়াও হতে পারে প্রতিবাদের ভাষা, যুদ্ধের মোক্ষম অস্ত্র, এমন অসাধারণ ধারণার জন্ম দিয়ে স্বাধীন বাংলা ফুটবল দল নেমেছিল রণাঙ্গনে। শত্রুপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সূর্য। ওনাদের বদৌলতেই আজকের আমার সোনার বাংলা। স্বাধীন দেশে সর্বোচ্চ সম্মাননা যে ওনাদেরই প্রাপ্য। এর আগেও বিভিন্ন মহলের সম্মাননায় ভূষিত হয়েছেন তারা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসে এবার পেলেন জাতীয় ক্রীড়া পরিষদের সংবর্ধনা। দেরিতে হলেও এই স্বীকৃতি আনন্দিত করেছে তাদের। তবে আক্ষেপও আছে, 50 বছরেও যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারেনি দেশের ক্রীড়াঙ্গন। বর্তমানে যে খেলাধুলারই সেটা খুব একটা আশাব্যঞ্জক মনে হয় না। আমরা দেশ যেরকমভাবে এগিয়েছে, খেলাধুলায় আরও আগানো আমাদের প্রয়োজন ছিল। শুধু ক্রিকেটই একমাত্র এখন আমাদের অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেক, যেমন হাফিজুরও মন্ত্রী হয়েছিল, অনেকে বড় বড় মন্ত্রী হয়েছে, কিন্তু আমাদেরকে কোনো সম্বর্ধনা দেওয়া হয়নি। কিন্তু আজকে যে সম্বর্ধনা মুক্তিযোদ্ধা মানে তোমার জাতীয় ক্রীড়া পরিষদ দেওয়া হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। এটা আমি
খুব অভিহিত। মন্ত্রণালয় থেকে স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মানিত করা হলেও রাষ্ট্রীয়ভাবে এখনো কোনো সংবর্ধনা দেওয়া হয়নি তাদের। মেলেনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক। বিষয়টি পরিকল্পনার মধ্যে আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই এই উদ্যোগ। নিজের পাকে একটা অস্ত্রর মতো ব্যবহার করে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে জন্ম হয়েছে, সেটি যে জনমতটি তৈরি গঠন করেছিলেন, আমি মনে করি এটি আমরা অবশ্যই তাদেরকে আজকে সংবর্ধিত করে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে ওনারা আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের এই আয়োজনে উপস্থিত ছিলেন না স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য কাজী সালাউদ্দিন, প্রতাপ শঙ্কর হাজরা সহ আরো অনেকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। গেমসে পদক কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটি। দায়িত্ব নিয়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিওএ সভাপতি সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, হুট করেই ক্রীড়া অঙ্গনে ভালো করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেসব ডিসিপ্লিনে বাংলাদেশ ভালো করছে সেগুলো নির্বাচন করে অগ্রাধিকার ভিত্তিতে অনুশীলনের ব্যবস্থা করলে সফলতা আসবে। কর্মকাণ্ডে গতি আনতে নিয়মিত নির্বাহী কমিটির বৈঠক আয়োজন করা হবে বলেও জানান সেনাপ্রধান। আমাদের যেগুলো সম্ভাবনাময় ক্ষেত্র সেখানে আমরা বেশি করে ইনভেস্ট করব। আমরা বিভিন্ন গেমসে আমরা লক্ষ্য রাখছি, অলিম্পিকে লক্ষ্য রাখি যে পদকের সংখ্যা যদি বাড়াতে পারি, সেটাই আমাদের একটা প্যালপেবল অ্যাচিভমেন্ট যে আমরা কিছু অ্যাচিভ করেছি। আদারওয়াইজ আপনি অনেকগুলোতে আগের চেয়ে একটু ভালো করেছেন, বাট কোনো জায়গায় পদকের সংখ্যা বাড়াতে পারেনি, তাহলে কিন্তু ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু জাস্টিফাই দ্যাট ইউ ডিড রিয়েলি গুড, মানে বেটার দেন বিফোর। সো আমরা ফোকাস করছি যে কোন কোন জায়গায় আমাদের পদক সংখ্যা বাড়ানো যায়। দ্যাট উইল বি অ্যান ইম্পর্টেন্ট ফোকাস অন আস। আর আমি তো কেবল দায়িত্ব নিলাম। মানিকগঞ্জের দৌলতপুরে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শিশু কিশোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে 40টি ইভেন্টে ঘিওর ও দৌলতপুর উপজেলার 131 জন প্রতিবন্ধী শিশু কিশোর অংশ নেয়। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন। প্রতিবন্ধী শিশু কিশোরদের সঠিক মানসিক বিকাশের জন্যই এমন আয়োজন। প্রতিযোগিতায় 40টি ইভেন্টে 131 জন প্রতিবন্ধী শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের 5 খেলোয়াড় উঠে এসেছেন রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে। লাল সবুজদের এমন সাফল্যে সারা দেশের মতো পাহাড়েও উল্লাস ও আনন্দে মেতেছেন স্থানীয়রা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে রাঙামাটি থেকে আরও ভালো মানের ফুটবলার প্রস্তুত করা সম্ভব বলে মনে করেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। রাঙামাটির কাউখালী উপজেলার পাহাড়ি এক গ্রামে অবস্থিত ঘাগড়া উচ্চ বিদ্যালয়। দুর্গম পাহাড়ের এই বিদ্যালয়টি বলা যায় নারী ফুটবলার তৈরির সূতিকাগার। এই সেই মাঠ যেখানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ফুটবলের হাতে খড়ি আনাই, আনুচিং, মনিকা, ঋতুপর্ণা, রূপনাদের। এখানে এই প্রশিক্ষণ আর ঘাম ঝরানো পরিশ্রম তাদের সাফল্যের পথকে সুগম করেছে, যাদের পঞ্চপাণ্ডব বলেই ডাকে ঘাগড়াবাসী। এই মাঠেই নিজেদের প্রস্তুত করছেন মনিকা, আনাইদের উত্তরসূরিরা। ওদের স্বপ্নটাও বড়, আগামীতে বয়স ভিত্তিক জাতীয় দলের জন্য নিজেদের যোগ্য করে তোলা। অনূর্ধ্ব-19 ফাইনাল খেলা দেখেছে টিভিতে। আনাইদের খেলা ও গোলে মুগ্ধ তারা, আর এমন অর্জনে গর্বিত এলাকাবাসীও। খেলা দেখে আমাদের অনেক ভালো লেগেছে, আর ভবিষ্যতে আমরাও এগিয়ে যেতে চাই। আনাই যে গোল দিছে, ওই গোলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনিকা আপু, আনাই আপু, ঋতু আপু ওদের চেয়ে ভালো প্লেয়ার হতে চায়। একটা শিরোপা অর্জন করে যে চলে আসলেন তারা, সেটা আমাদের দেশের গর্ব এবং আমাদের গ্রামের গর্ব। সরকারি বলেন বেসরকারি বলেন, যে কোনো সংস্থা থেকে যদি এদেরকে যদি পৃষ্ঠপোষকতা করে, তাহলে এরা ওদের মতো উঠে আসতে পারে বলে মনে করি আমি। আনাই, আনুচিং, মনিকা, ঋতুপর্ণাদের সাফল্যে উচ্ছ্বসিত ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবল কোচ। এরা ভবিষ্যতে আরো
দেশের সুনাম বয়ে আনুক, এটা আমার প্রত্যাশা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে দেশের জন্য আরও অধিক নারী ফুটবলার প্রস্তুত করা সম্ভব বলে জানালেন প্রধান শিক্ষক। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সরকারি যদি আমরা কোনো পৃষ্ঠপোষকতা পাই, আমরা আশা করি আমরা দেশ ও জাতির জন্য আরও অনেক ভালো কিছু করতে পারবো। ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ নিচ্ছে আরও 30 নারী ফুটবলার। সময় সংবাদ, রাঙামাটি। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও। মাউন্ট মঙ্গানুইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টাইগার বোলারদের দাপট। প্রথম দিন শেষে কিউই একাদশের সংগ্রহ 5 উইকেটে 71 রান। আবারও হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। এবার করোনায় আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট। ওমিক্রন কিনা জানতে হচ্ছে টেস্ট, শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।